স্টুডেন্টরা দেখো, আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো তার মধ্যে আমি তোমাদের আজকে যেটা আলোচনা করব সেটা সমান্তরাল ফলক, তার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে সেটা আমি বোঝাবো। দেখো, আমি এখানে একটা সমান্তরাল ফলক এঁকে নিয়েছি, মানে এটার নাম আমি দিয়ে দিয়েছি ABCD। ঠিক আছে? তো এর মধ্যে কি হচ্ছে না, আলোক রশ্মি, দেখো পি থেকে রশ্মিটা শুরু হয়েছে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এবং যখনই তোমরা আলোক রশ্মি আঁকবে তখন কিন্তু একটা অ্যারো দেবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে এই তীর চিহ্নটা দেখে যে আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে কিউতে এসে পড়লো, তো যখনই কিউতে এসে পড়লো তাহলে তার যে কোণটা, অর্থাৎ রশ্মিটা আপতিত হলো, অর্থাৎ একে আপতিত রশ্মি বলবো। তাহলে আমরা যখনই আপতন কোণ কত, অর্থাৎ কত কোণে পড়লো সেটা বুঝবো কী করে? লম্বের সাথে যে কোণ হবে। তাই লম্বের সাথে কোণ মানে কি, একদম এটার সাথে দেখো স্ট্রেট করে আমি এই যে ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এটার একটা নাম দিয়ে দিচ্ছি, এন থেকে শুরু হয়েছে টিতে গিয়ে শেষ হয়েছে, মানে এটা আমার সুবিধার জন্য। তাহলে এই লম্বের সাথে এই আপতিত রশ্মির সাথে যে কোণটা হচ্ছে সেটা আমি I1 নাম দিয়ে দিয়েছি। এবারে দেখো, এই যে রশ্মিটা, এটাকে আমি ধরে নিচ্ছি যে এটা একটা লঘু মাধ্যম আছে, তো আমি মোটামুটি ধরে নিলাম এটা একটা বায়ু মাধ্যম। তো আর এখানে যে আমি ফলকটা দেখছি, এই ফলকটার একটা আলাদা মাধ্যম হবে, তো আমি এটাকে ধরে নিচ্ছি এটা কাচ মাধ্যম। তাহলে তুলনামূলক এটা হচ্ছে তো বায়ু মানে একটা গ্যাসীয় মাধ্যম, অর্থাৎ, আর এটা কাচ হচ্ছে ঘন মাধ্যম। কেন? এটা কঠিন মাধ্যম, তার মানে গ্যাসের থেকে কঠিন, মানে সেটা কি হয়ে যাবে? অবশ্যই এটা লঘু, তাহলে এটা হচ্ছে ঘন। তাহলে যখনই একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলোক রশ্মিটা কী হবে? একটুখানি কিন্তু তার অভিমুখটা পরিবর্তন হবে, তার দিকটা চেঞ্জ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই ডটেড লাইন করে পুরোটা চলে যাওয়ার কথা ছিল এইরকম বিন্দু, অর্থাৎ এক্স নাম দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা না গিয়ে ও কিন্তু চলে গেল একদম এইখান থেকে একটু বেঁকে আরে। এবারে কথা হচ্ছে যে ও এদিকেও বেঁকতে পারতো, ওদিকেও বেঁকতে পারতো। তাহলে আমি ধরে নেবো যে এইখানে যেহেতু লম্বটা আঁকা, তাই লম্ব থেকে ও কি দূরে চলে যাবে না কাছে আসবে? অবশ্যই যখন বায়ু থেকে কাছে, তার মানে লঘু থেকে যখন ঘন মাধ্যমে আসছে, এগুলো তোমরা আগে জেনেছো, তাহলে কি হয়ে যাবে? অর্থাৎ প্রতিসরণ যে কোণটা সেটা কিন্তু কমে যাবে, তার মানে সেটা কিন্তু কমে গেছে, অর্থাৎ সে অভিলম্বের দিকে সরে এসছে। তাহলে আবার আমরা অ্যারো দিয়ে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো যে সেটা সেখান থেকে আর বিন্দুতে পড়লো। তাহলে এইটুকু অসুবিধা নেই কারণ। এবারে এখান থেকে যখন রশ্মিটা আবার কাছ থেকে বায়ুতে বেরিয়ে যাচ্ছে, আবার সেটা তাহলে কী হবে? কঠিন থেকে গ্যাস, অর্থাৎ ঘন থেকে লঘু, তার মানে সেখানে কী হবে? এবার উল্টো ঘটনা হচ্ছে। তাহলে এবারে রশ্মিটা অভিলম্ব থেকে দূরে চলে যাবে, অর্থাৎ কি, ও মানে রশ্মিটা কিন্তু একটু বেঁকে যাবে, অর্থাৎ দিক কিন্তু পরিবর্তন হবে। কেন? প্রতিসরণ হচ্ছে তো। প্রতিসরণ কেন? প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে গেল। তাহলে এখানে আমি যেহেতু প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান নয়, তাহলে প্রথমে আমি I1 নাম দিয়েছি এটাকে আমি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন প্রতিসরণটা এখানে হচ্ছে বায়ু আর কাচের মধ্যে, একটাকে আপতন কোণকে I1, প্রতিসরণ কোণকে R1। তোমরা এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ তোমরা এই জিনিসটা যে শুনবে তোমাদের কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হবে, বারবার শুনলে কিন্তু একদম তোমাদের ডেরিভেশন বা এগুলো করতে কোনো প্রবলেম হবে না, এবং আঁকাগুলো করতে সুবিধা হবে। এবার এইখানে এই যে তোমরা আরে গিয়ে পৌঁছালে, যখন, মানে তোমরা না, সরি, মানে আলোক রশ্মিটা যখন আরে গিয়ে পৌঁছালো, অর্থাৎ এই যেখানে আবার কি হচ্ছে? প্রতিসরণ হচ্ছে। তার মানে এখানে আমি একটা লম্ব অঙ্কন করেছি দেখো স্ট্রেট করে, তাহলে এইখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল পাচ্ছি লম্বের সাথে, যেটা সেটাকে আমরা বলছি এই ক্ষেত্রে আপতিত হচ্ছে। তার মানে বিভেদ তলটা কার মধ্যে? কাচ আর বায়ুর মধ্যে। তার মানে সেখানে হচ্ছে R2টা হচ্ছে এখানে আমার আপতন কোণ, তাহলে সেখান থেকে প্রতিষ্ঠিত রশ্মিটা চলে যাচ্ছে এসে, এখানেও অ্যারো দিয়েছি আলোক রশ্মি, তার মানে এখানে I2টা হচ্ছে আমার প্রতিষ্ঠিত কোণটা। তাহলে এই আঁকার মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি তাহলে এই লাইনটা কিন্তু জয়েন করে দিয়েছি। তো এই আঁকাটা যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তাহলে এই কাচের ফলক, সমান্তরাল কাচের ফলকের মধ্যে থেকে আমরা কিন্তু প্রতিসরণটা দেখতে পাচ্ছি। তাহলে এবারে আমরা কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব, যেখান থেকে আমরা একটু জিনিস বুঝবো, সেটা আমি একটু বলে দিই। রশ্মিটা যদি পি থেকে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু একদম স্ট্রেট লাইন, হ্যাঁ, স্ট্রেট একদম চলে যাওয়ার কথা ছিল এক্স,
কিন্তু একদম ফাইনালি আমি যখন দেখলাম রশ্মিটা এসে এর মধ্যে দিয়ে গিয়ে এখানে এলো, ফাইনালিও যাচ্ছে কিন্তু এইখান থেকে, তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা স্মরণ ঘটেছে, পার্শ্ব স্মরণ ঘটেছে। এই পার্শ্ব স্মরণের রাশিমালাটাই কিন্তু আমরা আজকে বের করব। এবং এখানে যে পার্শ্ব স্মরণটা ঘটছে, অর্থাৎ কখন আমি বলতে পারি এটা, যদি আমি দেখি যে এটা যে অ্যাঙ্গেলে এখানে আপতিত হলো, এটা যদি দেখা যায় যে এটা অভিলম্বের সাথে, তাহলে অভিলম্বের সাথে যদি সেই অ্যাঙ্গেলেই ও যদি বেরিয়ে যায়, তো প্রতিষ্ঠিত হয়, তাহলে I1 আর I2 যদি সমান হয়ে যায়, তাহলে আমি এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে PQ আর এই যে RS দুটো পরস্পরের সমান্তরাল, আর দুটো সমান্তরাল অর্থাৎ I1 I2 সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই রশ্মির ক্ষেত্রে কোনো রকম চ্যুতি ঘটে না। চ্যুতি মানে কি তোমরা জানো? অর্থাৎ এখানে যে আপতন কোণ I1 আর এখানে প্রতিসরণ কোণ R1, কিন্তু আমরা দেখছি এখানে যে কোন অ্যাঙ্গেলটা ছিল সেখান থেকে অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেছে, কারণ লঘু থেকে ঘনতে এসছে। তাহলে কতটা কমেছে সেটাই কিন্তু চ্যুতি। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে যা অ্যাঙ্গেল ছিল সেখান থেকে অ্যাঙ্গেল বেড়েছে, তাহলে কতটা অ্যাঙ্গেল বাড়লো সেটাও কিন্তু চ্যুতি। এবার মোট ডেভিয়েশনটা কিন্তু আমরা বের করব এখান থেকে, ঠিক আছে? তো এই যে মোট চ্যুতিকোণ, তাহলে সেটা আমরা টোটালটা যে চ্যুতিকোণ আমরা যদি দেখি এখানে কোনো রকম চ্যুতি যদি না থাকে, তাহলে কি হবে, এই I1 আর I2 টোটালটা কিন্তু মানে I1 ইকুয়ালস টু I2 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করব যে I1 ইকুয়ালস টু I2। তাহলে আমরা বলবো যে I1 ইকুয়ালস টু I2 মানে হচ্ছে কোনো রকম চ্যুতি ঘটেনি, অর্থাৎ এখানে শুধুমাত্র কী হবে, পার্শ্ব স্মরণ ঘটেছে। ঠিক আছে, তো এই প্রুফটা আমি বলবো। এবার দেখো এখানে আমি লিখে নিয়েছি যে I1 I2 তাহলে হলে আমি যেটা বললাম PQ ও RS আপতিত ও প্রতিষ্ঠিত রশ্মি, অর্থাৎ PQটা হচ্ছে আপতিত রশ্মি, RSটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। তাহলে পরস্পরে কী হবে, সমান্তরাল। তাহলে তোমাদের যদি এইটা প্রমাণ করতে দেয় যে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর সমান্তরাল, তাহলে এই প্রমাণটা করলে আমার হয়ে যাবে I1 I2 সমান। আবার যদি বলে যে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে কোনো রকম চ্যুতি ঘটে না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলতে পারি I1 I2 সমান। আবার যদি এটাও বলে যে দেখাও যে সেখানে কেবল পার্শ্ব স্মরণ ঘটে, তাহলেও কিন্তু আমি বলতে পারি I1 I2 সমান। এবং এই জিনিসটা যদি প্রুফ দেয় তোমাদের, তাহলে এটা করে দেখাতে হবে। এছাড়া তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু পার্শ্ব স্মরণ ঘটছে কেবলমাত্র, কোনো রকম চ্যুতি ঘটছে না, অর্থাৎ I1 I2 সমান হচ্ছে। তাহলে দেখো এখানে আমি জি মিউ এ মানে আমরা মিউ বলতে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক আমরা যে মাধ্যমের বের করি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি এ মাধ্যমে, অর্থাৎ এ মাধ্যম মানে হচ্ছে এখানে বায়ু মানে কি, এটা এয়ার, তার মানে এটাকে এ মাধ্যম হিসেবে আমি বলছি। আর এখানে আমার কাচ মাধ্যম মানে এটা হচ্ছে গ্লাস, অর্থাৎ এটাকে আমি জি মাধ্যম বলছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি জি মাধ্যমের সাপেক্ষে। তো সেটা যদি আমি নিই তাহলে সেই ক্ষেত্রে কী যাবে, এইখানে তো আবার বায়ু এসে যাচ্ছে, তাই না? এইটা তার মানে এইটা হচ্ছে যে সাইন R2 বাই সাইন I2। তার মানে এখানে কি হচ্ছে, R2 হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে আমার প্রতিসরণ কোণ, অর্থাৎ আমি আর বিন্দুটা কিন্তু এখানে কল্পনা করেছি, তাহলে কনসিডার করেছি আর বিন্দু। তাহলে আর বিন্দুতে যখন সেকেন্ড বার যখন প্রতিসরণ ঘটছে, তখন আমার মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে যে মাধ্যমে আপতিত রশ্মিটা মানে এখানে এসে পৌঁছালো, আপতিত হলো, অর্থাৎ এই যে এখান থেকে চলে যাচ্ছে প্রতিসরণের ফলে RS যে আপতন হচ্ছে, অর্থাৎ এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা মানে বায়ু মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমেরই প্রতিসরাঙ্ক, তার মানে প্রতিসরাঙ্কটা কোন মাধ্যমের, বায়ু মাধ্যমে, অর্থাৎ এয়ার মিডিয়াম। তাহলে সেটা কত হয়, সেটা হচ্ছে সাইন R2 বাই সাইন R, স্নেলের সূত্র থেকে আমরা জানি। ঠিক আছে, তাহলে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এই যে ধ্রুবক মানে প্রতিসরাঙ্ক যাকে বলি মিউ দিয়ে ডিনোট করি, অর্থাৎ সাইন R2 বাই সাইন I2। অসুবিধা নেই এটা। এবার এখানে জিটা কেন দিয়েছি, কারণ এটা হচ্ছে আমরা সবসময় কি করছি, যে মাধ্যম থেকে, অর্থাৎ যখন একটা রশ্মি আর একটা মাধ্যমে যাচ্ছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, এখানে তো আমি এই মাধ্যমের অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করি, অর্থাৎ এখানে বায়ু মাধ্যম, কিন্তু যে মাধ্যম থেকে আসছে অর্থাৎ এখানে কাচ মাধ্যম থেকে আসছে গ্লাস, তাই জন্য আগে একটা আমরা জি দিয়েছি, নোটেশনটা হয়ে গেল জি মিউ এ।
তাহলে এখান থেকে আমি বলতে পারি এ মিউ জি ঠিক উল্টোটা কী হবে, তাহলে এটা উল্টে দিয়েছি, অর্থাৎ ওপরে সাইন I2 বাই সাইন R2। উল্টো বলতে আমি বলতে চাইছি যে এ মিউ জি যা হয় তাহলে জি মিউ এ ঠিক এদের মধ্যে অনন্যকের সম্পর্ক, তার মানে ইকুয়ালস টু 1 বাই এটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যদি এটা উল্টো হতো তাহলে সেটাই হতো, তাহলে এখানে আমার ফর্মুলাটাতে কিন্তু আমি এটা ঘুরিয়ে লিখেছি। এবারে আমি যদি এটা যেরমভাবে আমি পেলাম স্নেলের সূত্র থেকে ফার্স্ট যেটা, তাহলে এটাকে আমি সেভাবে বলতে পারি। তার মানে যখন প্রথম ক্ষেত্রে যখন আমি এই বিন্দুটা বিচার করছি তো কিউ বিন্দু, তার মানে এখান থেকে পি থেকে কিউতে এলো, কিউ থেকে যখন আরে চলে গেল, তা তখন কি হচ্ছে, তখন জিনিসটা হচ্ছে সাইন I1 বাই সাইন R1। তাহলে এই যে ব্যাপারটা হলো এখানে, তাহলে এই যে I1 আপতন কোণ আর এটা প্রতিষ্ঠিত কোণ, মানে প্রতিসরণ কোণ, তার মানে এখানে হয়ে গেল এটা, তার মানে এটা মানে হচ্ছে জি, অর্থাৎ এখানে কাছে এলো, তাহলে এই মাধ্যমে প্রতিসরণ কোণ কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, তার মানে এ মিউ জি। তাহলে এই জায়গায় আমি এটা লিখলাম, তাহলে আমি দেখলাম এটা সমান। এবারে আমি বলছি কি যে R1 R2 সমান, তাহলে R1 R2 সমান হলে এটা কেটে যাবে, এটা 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 থাকছে না, অর্থাৎ তাহলে আমি বলতে পারি সাইন I1 ইকুয়ালস টু সাইন I2। এটা সমান কেন হলো, কারণ এখান থেকে যে R1 আসছে এটা লম্বের সাথে R1 অ্যাঙ্গেল করেছে এবং এই রশ্মিটা এখানে চলে এসেছে এবং এটাও তো লম্ব, তার মানে এটাও লম্ব এটাও লম্ব, মানে দুটো তার মানে পরস্পর সমান্তরাল। তাই দুটো যদি সমান্তরাল হয় মাঝখানে এই যে গেছে এটাকে আমি ছেদক বলতে পারি। তাহলে এটা ঠিক জেডের মতো সেই হয়ে গেল না, অর্থাৎ এটা একান্তর কোণ না। তাহলে R1 আর R2 দুটো কিন্তু সমান, কেন, কারণ এরা কিন্তু একান্তর কোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, অর্থাৎ আমরা এখানে কিন্তু এইগুলো এইভাবে প্রুফ করছি। ঠিক আছে, জ্যামিতির সাহায্য নিয়ে। তাহলে এখানে হচ্ছে যে সাইন I1 ইকুয়ালস টু সাইন I2, তাহলে এখান থেকে আমি বলতে পারি I1 যা I2 তাই। তার মানে দেখলাম আমরা যে কোণে আপতিত হলো একদম লাস্টে যখন প্রতিসরণ এই দুবার যে ঘটলো, শেষে যখন বেরিয়ে যাচ্ছে রশ্মিটা কাজফলক থেকে, অর্থাৎ তখন কিন্তু প্রতিসরণ কোণ কিন্তু আর প্রথমের যে আপতন কোণ কিন্তু সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কত কিছু বললাম। এবারে আমরা এই যে পার্শ্ব সরণ হলো, অর্থাৎ এই যে RX যেটা, সেটা হচ্ছে পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের রাশিমালাটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে বের করবো এবারে আমরা সেটা বলবো। আচ্ছা, এবারে আমরা পার্শ্ব সরণের রাশিমালা, তো ছবিটা আমি যে এঁকেছিলাম ওটা দিয়ে আমি বলছি। প্রথমে যে পার্শ্ব সরণ মানে আমি বললাম কি RX, তাহলে RXটা আমার বের করতে হবে, এটা কত, পার্শ্ব সরণের রাশিমালা মানে পার্শ্ব সরণ কত চেয়েছে, তার মানে এই R থেকে এই যে X এইটা আমার দরকার। তাহলে আমি সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমি এটাকে থিটা নাম দিয়েছি, তাই সাইন থিটা মানে এইটা কী হয়ে যাবে, এটার অপোজিটটা লম্ব, তাই তো। তাহলে অতিভুজটা কী হয়ে যাবে, অতিভুজটা হয়ে যাবে এটা, ঠিক আছে, লম্বের অপোজিটটা। তাহলে এইটা আমি হয়ে গেল RX বাই QR, কারণ আমার তো এইটাই দরকার, পার্শ্ব সরণ মানে RX দরকার, তাই জন্য আমি এই ত্রিভুজটা নিয়ে নিলাম, অর্থাৎ QRX। তাহলে এই থিটার অপোজিট অর্থাৎ কিউ যে অ্যাঙ্গেলটা মানে RQX, তার অপোজিটটাই হচ্ছে RX, তাহলে এটাই আমার দরকার। তাহলে এটা আমি বসিয়ে নিলাম, তাহলে আমার RX দরকার মানে RX ইকুয়ালস টু তাহলে কী হবে, এটা গুণ করছে QR ইন্টু এত RQX এটা। এবার এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এই যে কিউ অ্যাঙ্গেলটা অর্থাৎ RQX মানে থিটাটা কত হবে, অর্থাৎ I1 আসছে, তাহলে এখানে R1-এ প্রতিষ্ঠিত হলো, তাহলে কত পরিমাণ কমে গেল, I1 মাইনাস R1, তাহলে এই যেতটুকু কমে গেল এটাই তো চ্যুতিকোণ, তার মানে এই প্রথম ক্ষেত্রে তার মানে এইটাই থিটা, মানে আমি ডেল্টাও দিতে পারতাম, আমি জাস্ট থিটা লিখেছি কারণ এখানে আমি যেহেতু থিটা দিয়ে বুঝিয়েছি তাই। তাহলে এখানে হয়ে যাবে তাহলে কি এটা I1 মাইনাস R1, এটা হলো। এবারে হচ্ছে আমি কিউআরের ভ্যালুটাও বসাবো, তাহলে কিউআর মানে আমি এই দিকে যে কিউআর অর্থাৎ QTR এই ত্রিভুজটা থেকে আমি কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কস R1 এই ক্ষেত্রে, তাহলে ভূমি মানে কি হয়ে যাবে, অর্থাৎ এইটা অপোজিট, মানে এইটা হয়ে যাবে কিউটি মানে এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এর বেদটা কত, বেদটা হচ্ছে কিউটি, এটাই তো বেদটা, তার মানে এটা হচ্ছে আমি টি ধরে নিয়েছি, ঠিক আছে। আর এখানে তাহলে কী হবে কিউআর, অর্থাৎ কিউআরটা আমার দরকার, এই যে এখানে কিউআর, তাহলে কিউআর অর্থাৎ কস R1 মানে কিউটি বাই কিউআর, তাহলে কিউআর মানে হচ্ছে কিউটি বাই কস আর, তাহলে কিউটি মানে হচ্ছে এই বেদটা অর্থাৎ টি বসিয়ে দিলাম বাই কস আর বসিয়ে দিলাম, তাহলে অসুবিধা নেই, তাহলে এখানে হয়ে গেল, আমি এখানে পুট করলাম জিনিসটা, বোঝা গেল। তাহলে আমি কিউটি আর আমি আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে আমি তাহলে কস R1 অর্থাৎ সেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি হয়ে গেল, কিউটিটা এটা লম্ব, তার মানে এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ যেটা কিউআর।
তাহলে সেখান থেকে কিউ আরটা আমি বের করে নিয়েছি, আর টিটা আমি বেদটা ধরে নিয়েছি। ঠিক আছে, যেখানে টিটা হচ্ছে কাজ ফলকের বেদ ধরি। তাহলে এইটা আমি বসিয়ে দিলাম। তাহলে এবারে আমি এই যে ফর্মুলাটা দেখছি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা আমি বসিয়ে দিয়েছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে এবারে আমি এই যে কস আর ওয়ান এটাকে দিয়ে ভিতরে গুণ করে নিচ্ছি। তাহলে কস আর ওয়ান কেটে যাচ্ছে এটা, তাহলে পরেরটাই হচ্ছে পড়ে থাকলো এইটা। এবারে আমি কি করলাম, এই আর ওয়ানগুলোকে আমি রাখবো না, তো তাই এর রেসপেক্টে, কারণ মাধ্যমের প্রতিসরাঙ্ক স্নেলের সূত্র থেকে জানি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। তাহলে সাইন আর ওয়ান মানে কী হবে, সাইন আই ওয়ান বাই মিউ। তাহলে এটা বসিয়ে দিলাম। আর এখান থেকে কসটাও পেয়ে যাবো, কেন আমরা জানি যে কস থিটা মানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কস আর ওয়ান মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর, তার মানে এটাকে স্কোয়ার টার্ম বসিয়ে দিলাম, এলসিএম করে রুটটা আছে মানে নিচে মিউ স্কোয়ারটা মিউ হয়ে গেল, আর ওপরে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। তাহলে এই টার্মটার ভ্যালু আমি তাহলে বসিয়ে দিলাম সাইন আর ওয়ান আর কস আর ওয়ানের জায়গায়। তাহলে এটাকে জাস্ট আমি ক্যালকুলেশন করেছি, এটা নিচে আছে, তাহলে উল্টে দিয়ে কেটে নিয়ে যা রয়েছে সেটাই। আর এখানে সাইন আই ওয়ান আছে, এখানেও আছে, তাহলে আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে আমি পার্শ্ব সরণের যে রাশিমালাটা সেটা তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে যে স্মল টি মানে যেটা বেদ সেটা ইন্টু সাইন আই ওয়ানটা হচ্ছে আপতন কোণ থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস কস আই ওয়ান বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, যেখানে মিউটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই যে আর এক্সটা এটা হচ্ছে ফাংশন অফ কার কার উপর ডিপেন্ড করছে, টি মানে বেধের উপর ডিপেন্ড করছে, আই ওয়ান মানে হচ্ছে আপতন কোণের উপর ডিপেন্ড করছে, আর মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে যদি দেখা যায় যে পার্শ্ব সরণের রাশিমালা চাই তাহলে এটা আমি করতে পারবো। আর যদি বলে যে দেখাও যে কাজ ফলকের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ হচ্ছে তখন সেই পার্শ্ব সরণ নির্ভর করছে কাজ ফলকের বেধ, কাজ ফলক বলেই দিতে পারে, কাজ উল্লেখ করতে পারে, সাধারণত উল্লেখ করে দেয় অনেক ক্ষেত্রে, তার বেধ বা আপতন কোণ এবং মাধ্যমে প্রতিসরাঙ্কের উপর। তাহলে এটা যদি প্রমাণ করতে বলে যে এদের উপর ডিপেন্ড করে তাহলে সেটা আমরা এইভাবে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা যখনই দেখবো যে পার্শ্ব সরণ চেয়েছে মানে আরএক্স চেয়েছে, আরএক্স মানে আমি এই ত্রিভুজটা ধরে নিয়ে আমি সাইন থিটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ লম্ববায়ু অতিভুজ, সেখান থেকে আমি পাচ্ছি আরএক্সটা। এবার যেগুলো যা আসছে অর্থাৎ এই কিউ আর আর সাইন কিউ আর কিউ এক্সের ভ্যালু মানে এগুলো বসিয়ে দেবো, দিয়ে যেরকমভাবে ফর্মুলা যাচ্ছে তো সেখান থেকে আমরা আরএক্সটা দেখলাম যে এইটা বেরিয়ে এলো। ঠিক আছে, এবার হচ্ছে এটার সম্পর্কে আমরা কয়েকটা জিনিস পড়বো, যেমন হচ্ছে যে বিশেষ ক্ষেত্র মানে অর্থাৎ এটার ক্ষেত্রে আমি যদি দেখি যে আই ওয়ান টেন্স টু জিরো, মানে যদি আই ওয়ানটা খুব ক্ষুদ্র কোনো যদি আপতিত হয় তাহলে আমি বলতে পারি যে আই ওয়ান যদি খুব ক্ষুদ্রই হয়, যেমন ফার্স্টে ছবিটা আমরা এঁকেছিলাম এই যে এটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমি বলতে পারি এর থেকেও তো এটা কমে যাচ্ছে, তার মানে এটা তো আরও ক্ষুদ্র হয়ে যাবে, তার মানে আমি বলতে পারি যে আরও টেন্স টু জিরো। তাহলে আমি তখন বলতে পারি সাইন থিটা মানে থিটা হয়, তার মানে সাইন থিটা বলতে এখানে থিটা মানে আমি জেনারেল কোনটাকে বোঝানোর চেষ্টা করছি, তার মানে আই ওয়ান মাইনাস আর ওয়ান মানে আমি বলতে পারি আই ওয়ান মাইনাস আর ওয়ান। আর কস থিটাটা ওয়ান হয়ে যায়, তার মানে কস আর ওয়ান মানে ওয়ান হয়ে গেল। তাহলে এখানে কী হয়ে যাবে, আর এক্সের যে আমি ফর্মুলাটা পেয়েছিলাম প্রথমেই যেটা পেলাম এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার মধ্যে আমি তাহলে এই আর ওয়ান মানে কস আর ওয়ান মানে ওয়ান বসিয়ে দিতে পারি, তেমন এটা না লিখলেও হয়। আর এখানে সাইন এটা মানে হচ্ছে এই থিটাটা অর্থাৎ আই ওয়ান মাইনাস আর ওয়ান, এখান থেকে আই ওয়ান কমন নিলে তাহলে আমি কী পাচ্ছি, এইটা পাচ্ছি ওয়ান, এটা এটাকে আবার গুণ করলে সেমই আসবে। ঠিক আছে, এটা কমন নেওয়াটা, এগুলো আমি মেনলি ক্যালকুলেশনটা আমি ভালো করে বলছি, অনেকে তো তোমরা এখন দেখি ম্যাথস অনেকে নাও না বাট ফিজিক্সটা পড়ো, তো সেই জন্য তাদের জন্যই আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। এখানে যেমন টি আই ওয়ান, এখানে তাহলে ওয়ান মাইনাস, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই মিউ, কেন মিউ মানে আমরা জানি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান স্নেলের সূত্র থেকে। তাহলে যেহেতু এখানে আমরা দেখছি যে এগুলো সবই টেন্স টু জিরো, তার মানে আমরা বলতে পারি আই ওয়ান বাই আর ওয়ান। তাহলে এই জায়গাটা হচ্ছে মিউ, তাহলে এটা উল্টে মানে এখানে উল্টো অবস্থায় আছে অর্থাৎ আর ওয়ান বাই আই ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান বাই মিউ হয়ে যাবে, মিউর ভ্যালু যদি এটা হয় তাহলে ওয়ান বাই মিউ। তাহলে এই প্রুফটাও যদি আমাকে দেয় তাহলে এটা আমাকে বলে দিতে হবে, বা আমাকে পার্শ্ব সরণের যে রাশিমালা দিল দিয়ে বলল যে যদি আপতন কোণ ক্ষুদ্র হয় সেই ক্ষেত্রে পার্শ্ব সরণের মান কী হবে, তখন এটা হবে, একটা আমাকে সাথে দিয়ে দিল, তাহলে এইভাবে করতে হবে। এবং এটার সাথে আমি আরেকটা বিশেষ ক্ষেত্র আলোচনা করব। তো এবারে দেখো 2 নম্বর যেটা সেটা হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে, অর্থাৎ আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয়। এই লম্ব আপতনের ক্ষেত্রে মানে কি,
অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে লম্বটা আমরা এঁকেছিলাম ডটেড লাইন দিয়ে, এই বরাবরই যদি রশ্মিটা আসতো, মানে একদম যদি এখান থেকে আসতো, ঠিক আছে, অ্যারোটা যদি আমি এইভাবে দিয়ে দিতাম, তাহলে পুরো এইভাবে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, আমার আই 0, তার মানে আরও তো 0, তাহলে আই আর 0 হলে আমরা একটু আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে এখানে কী হচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে আমি দেখলাম পার্শ্বসরণ আমার কোনো রকম হবে না, অর্থাৎ 0, ঠিক আছে। আর যদি আইটা 90 ডিগ্রি হয়, তার মানে বিভেদ তল বা এবি তল ঘেঁষে আসে, মানে এইরকম, যদি এইখান থেকে যদি আসতো এইভাবে, ঠিক আছে, এইভাবে, তাহলে এরকম যদি গা ঘেঁষে আসতো, তাহলে এটা পুরোটা কী হতো, এটা তো লম্ব, এই ডটেড লাইনটা, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়ে যেত। তারপর 90 ডিগ্রি হলে তখন কি হচ্ছে, তখন এইখানে আমরা যদি বসিয়ে দিই cos 90, এগুলো সব 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা থাকবে না, তাহলে পড়ে থাকলো শুধু টি সাইন 90, তার মানে সাইন 90 মানে হচ্ছে এখানে 1, অর্থাৎ আর এক্স মানে টি। এটাই কিন্তু সর্বোচ্চ পার্শ্বসরণ। যদি বলা হয় যে সর্বোচ্চ পার্শ্বসরণের রাশিমালা নির্ণয় করো, যদি বেশি মার্কসে থাকে তাহলে পুরো মানে একদম ওই যেটা আমি করে দেখালাম আর এক্সের যে রাশিমালা একদম নির্ণয় করে এইটা করে দিতে হবে। আর যদি রাশিমালা নির্ণয় করে যদি বলে যে যদি বিভেদ তল ঘেঁষে আপতিত হয়, সেই ক্ষেত্রে পার্শ্বসরণের রাশিমালা মানে মান কত হবে, তাহলে টি এর সাথে সমান হবে। টি এর সাথে সমান মানে কি, কাজ ফলকের যে বেদ, সেই বেদের সাথে সমান হচ্ছে। আর যদি বলে যে কখন সর্বোচ্চ পার্শ্বসরণ মানে হবে, তখন তাহলে বলতে হবে এইটা, কন্ডিশনটা বলতে হবে যে যখন দেখা যাবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হবে আলোকরশ্মি, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যখন আপতিত হবে। তার মানে এটা দিয়ে দিলে এটা আমাকে বলতে হবে, এটা বললে যেটা মানে যেটা চাইবে, যেরকম প্রশ্নটা হবে সেরকমভাবে কিন্তু উত্তর দিতে হবে। তো এবারে যে সেমিস্টার রয়েছে, মানে সেমিস্টার 4-এ কিন্তু এরকমভাবেই কিন্তু প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ডেরিভেশন তার সাথে কিন্তু ছোট ছোট প্রশ্ন জুড়ে দেবে। এই স্পেশাল কেসগুলো কিন্তু করতে হবে ভালো করে সেই কারণে, এবং এরকমভাবেই প্রশ্ন দেয়। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। আর যদি কোথাও জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানিও, বা আরও যদি ভিডিও তোমরা চাও তাহলে একটু বলো, তাহলে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব, যদি তোমাদের এটাতে হেল্প হয়, যে আমি যেভাবে বলছি সেটা তোমাদের যদি ভালো লাগে বা এরকম কোশ্চেনগুলো আলোচনা করা, তাহলে অবশ্যই আমাকে একটু তোমরা সাপোর্ট করো, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।